আমার নাম সৌমিত্র রায়। ভালোবেসে সবাই সৌমিত বলে ডাকে। আজ আমি আমার মামা বাড়ি থেকে নিজের বাড়িতে ফিরছি। গত ৬-৭ দিন আগে আমি এক ভৌতিক ঘটনার শিকার হয়ে মামা বাড়িতে এসেছি। আজ থেকে ঠিক ৭ দিন আগের ঘটনা। আমি সেদিন কলেজ শেষ করে সন্ধ্যা নাগাদ বাড়ি ফিরতেই দেখি মা হাতে ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে। আমাকে দেখে মা বলে উঠল, বাবা সৌমিত, তোমার দিদি ভীষণ অসুস্থ। আমি আর তোমার বাবা সেখানেই যাচ্ছি, তুমি বাড়ি সামলে রেখো। দিদির কি হয়েছে মা? আমিও যাই তোমাদের সাথে। কি হয়েছে সেটা তো তোমার জামাইবাবু ভালো করে কিছু বললেন না, শুধু বললেন শরীরটা নাকি বেশ খারাপ, আর তোমার যাওয়ার দরকার নেই। যদি প্রয়োজন হয় আমি ডেকে নেব। তোমার বাবা মনে হয় এতক্ষণে রিক্সা পেয়ে গিয়েছে। আমি চললাম বাবা। কথাটা বলেই মা তাড়াহুড়ো করে বাড়ি থেকে বেরিয়ে চলে গেল। সেদিন পুরো বাড়িতে আমি শুধু একা ছিলাম। বাড়িতে একা একা একটু ভালো লাগছিল না, তাই রাতের খাবার সেরে আমি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি। মধ্যরাতে কিছু একটা পড়ার আওয়াজে আমার ঘুম ভেঙে গেল। কিসের আওয়াজ সেটা দেখার জন্য আমি বিছানা থেকে উঠে বাহিরে আসি। বাহিরে বেরিয়ে কিছুই দেখতে পেলাম না। হঠাৎ বাড়ির বাহিরে নূপুরের আওয়াজ শুনতে পেলাম। মনে হলো কেউ নূপুর পায়ে দৌড়ে পালিয়ে গেল। আমি বাহিরে যাবার জন্য পা বাড়াবো, ঠিক তখনই মনের মধ্যে কেমন যেন ছ্যাত করে উঠল। কারণ আমি বাড়িতে একা ছিলাম, যদি কোনো চোর ডাকাত হয়। তাই আমি আর বাহিরে না গিয়ে জানালার কাছে গেলাম দেখার জন্য। আমাদের বাড়ির পাশে একটা পুকুর ছিল, আর পুকুর পাড়ে ছিল অনেক বড় একটা কদম গাছ। সকলেই বলে ওই গাছে নাকি অশরীরীর বাস, কিন্তু আমি মোটেও এসবে বিশ্বাস করি না। জানালা দিয়ে দেখি বাহিরে বেশ অন্ধকার। এত অন্ধকারের মধ্যেও স্পষ্ট বুঝতে পারছিলাম কদম গাছের নিচে কোনো মেয়ে সাদা শাড়ি পরে দাঁড়িয়ে আছে। ভালো করে দেখি মেয়েটির হাতে একটা দড়ি। দেখে মনে হচ্ছিল মেয়েটি গলায় দড়ি দিতে এসেছে। সে কি, মেয়েটা গলায় দড়ি দিতে এসেছে নাকি? অন্ধকারের মাঝে তার চেহারাটা ভালো করে বোঝা যাচ্ছিল না। আমি মেয়েটিকে বাধা দেবার জন্য তাড়াহুড়ো করে দরজা খুলে কদম গাছে যাই, কিন্তু সেখানে পৌঁছানোর পর আমি কাউকেই দেখতে পেলাম না। মেয়েটি তো এখানেই হাতে দড়ি নিয়ে দাঁড়িয়েছিল। এত তাড়াতাড়ি কোথায় চলে গেল? তবে কি আমি চোখে ভুল দেখেছি? মনের ভুল মনে করে আশেপাশে ভালো করে তাকিয়ে দেখে আমি বাড়ির দিকে পা বাড়াতেই কেউ যেন আমার ঘাড়ে হাত রাখল। তৎক্ষণাৎ মনে হলো ভয়ে পুরো শরীর যেন জমে গেছে। আমি ভয়ে ভয়ে পিছনে তাকিয়ে দেখি পিছনে কেউই নেই। এটি দেখে তো আমার মনের ভয় আরো দ্বিগুণ বেড়ে গেল। বাড়ি ফেরার মতো সাহস পাচ্ছিলাম না আর। হঠাৎ উপর থেকে এক ফোঁটা পানি আমার কপালে এসে পড়ল। আমি কপালে ভালো করে হাত দিয়ে দেখি এটা পানি নয়, এ তো রক্ত। ভয়ে আমার প্রাণ বেরিয়ে যাবার উপক্রম। আমি আস্তে আস্তে উপরের দিকে তাকিয়ে দেখি আমার মাথার উপর সাদা শাড়ি পরা একটা মেয়ের লাশ ঝুলছে। আমি ভয়ে চিৎকার দিয়ে দৌড় দেই। এক দৌড়ে বাড়িতে এসে জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যাই। সৌমিত, বাবা ওঠো, তুমি এখানে ঘুমোচ্ছ কেন? পরের দিন দুপুরবেলা মায়ের ডাকাডাকিতে আমার জ্ঞান ফিরে। মা, তুমি তুমি কখন আসলে? কি রে বাবা, তুমি এভাবে মাটিতে শুয়ে আছো কেন? শরীর ভালো আছে তো? চোখের সামনে মাকে দেখে যেন আমার শরীরে প্রাণ ফিরে এলো। আমি আমার সাথে ঘটে যাওয়া সব ঘটনা মাকে খুলে বললাম। সবকিছু শুনে মা আমাকে এক অদ্ভুত প্রশ্ন করল। সৌমিত, বাবা দেখো তো,
মেয়েটি কি দেখতে এরকম ছিল? বলেই মা সেই মেয়েটির মতো চেহারা ধারণ করলো আর এক ভয়ঙ্কর হাসিতে মেতে উঠল। আর তখনই চারপাশটা আবার অন্ধকার হয়ে আসলো। আমি বুঝতে পারছিলাম এ আমার মা নয়, ভয়ঙ্কর মেয়েটি আমার সাথে মায়া করেছে। এবার আমি ভয়ে আরো একবার জ্ঞান হারিয়ে ফেললাম। এরপরে সত্যি সত্যি পরের দিন দুপুরবেলা মায়ের ডাকে আমার জ্ঞান ফিরে আসলো। বাবা সৌমিত, তুমি ঘুমোচ্ছ কেন? কিন্তু আমি মাকে দেখে ভীষণ ভয় পাচ্ছিলাম। মা, না না, তুমি আমার মানো, ছেড়ে দাও, আমার কাছে আসবে না। দেখো, আমি তো তোমার কোনো ক্ষতি করিনি, বলো, দয়া করে আমাকে ছেড়ে দাও। বাবা, তোমার কি হলো? এসব কি বলছো? ভালো করে আমার দিকে দেখো, আমার দিকে তাকিয়ে দেখো, আমি তোমার মা। মায়ের কথা শুনে আমি আরো একবার ভয় পেয়ে দৌড়ে বাইরে চলে আসি। এরপর আমি আবারও জ্ঞান হারিয়ে ফেলি। পরে ভয়ে আমি আরো অনেক কিছু করেছি, কিন্তু আমার সেগুলো মনে নেই। আমার এমন একটা কর্মকাণ্ড দেখে মা আমাকে আমার মামা বাড়ি পাঠিয়ে দেয় কয়েকদিনের জন্য। এখন আমি অনেকটা ভালোই আছি। আজ বাড়ি ফিরে এসেছি। আমি জানি না সেই মেয়েটি কে ছিল, আর সে আমার সাথে কেনই বা এরকম করলো। জানি না রাতে আবার সেই মেয়েকে কখনো দেখতে পাবো কিনা। সবে শীতের আমেজ জমে উঠেছে। সকালবেলা চারদিক একেবারেই কুয়াশার চাদরে ঢাকা। দূরের কোনো দৃশ্যই ঠিকমতো দেখা যাচ্ছে না। বাংলার ষড়ঋতুর রঙ্গমঞ্চে একটি উল্লেখযোগ্য জায়গা জুড়ে শীতের অবস্থান। পৌষ মাঘে সে তার হিমেল চাদর বিছিয়ে রাখে বাংলার বুকে। যেন মৃদু রোদের তাপ ও শিশির ঝরা রাত নিয়ে শীত আসে উদাসীন সন্ন্যাসীর ভেষে। গ্রামের পাশেই রতন ভাইয়ের চায়ের দোকান। প্রতিদিনের মতো আজও শীতের সকালের ঠান্ডা আবহাওয়ায় এক কাপ চা খেতে খেতে বন্ধুদের সাথে গল্প করছিলাম। তোরা যাই বলিস, এবার কিন্তু শীতের শুরুতেই বেশ ঠান্ডা পড়েছে। তা তুই ঠিকই বলেছিস। প্রতিবারের তুলনায় এবার মনে হয় শীত একটু বেশিই পড়বে, কারণ শীতের শুরুতেই চারদিক এমন কুয়াশাচ্ছন্ন পরিবেশ আগে কিন্তু কখনোই দেখিনি। আর রাস্তাঘাটে কিন্তু তেমন মানুষজনও নেই। চারদিকেই কেমন যেন একটা গা ছমছমে পরিবেশ। শীতের সকালটা এমনই, বিশেষ প্রয়োজন ছাড়া গ্রামের মানুষ এত সকালে ঘর থেকেই বের হয় না, তাই চারদিকে একটু নির্জন থাকাটাই স্বাভাবিক। আমার কিন্তু শীতকাল বেশ ভালোই লাগে। ঘুমিয়ে শান্তি, খেয়ে শান্তি, আরও কত কি। শুধু গোসল করাটাই একটু দুষ্কর। বন্ধুরা মিলে আড্ডায় মেতে উঠেছি সেই সকাল থেকেই। এতক্ষণে বেশ কিছুটা সময় গড়িয়ে গিয়েছে। পূর্ব গগনে রাঙা সূর্যের রশ্মি ধীরে ধীরে চারদিকে ছড়িয়ে পড়েছে। অনেক বেলা হয়েছে, চল এবার বাড়ির দিকে যাই। চল চল, তাই চল। সবাই যে যার মতো করে বাড়িতে চলে গেল, আর আমি ধীরে ধীরে হাঁটতে লাগলাম বাড়ির দিকে।
এই রাস্তা দিয়ে যাওয়ার সময় রাস্তার ঠিক পাশেই একটা জমিদার বাড়ি পড়ে। বাড়িটি বহুদিনের পুরনো। শুনেছি বাড়িটি নাকি ইংরেজ আমলের। এই বাড়ির প্রধান কর্তার মৃত্যুর পর এখানে আর কেউই থাকে না, তাই বহু বছর ধরেই বাড়িটি পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। গ্রামের মানুষ খুবই অদ্ভুত। তারা অল্পতেই গুজব ছড়ায়। তারা মনে করেন এটি একটি ভূতুড়ে বাড়ি। তাই দিনের বেলায় এদিক দিয়ে যাতায়াত করলেও রাতের বেলায় এই রাস্তা দিয়ে ভুলেও কেউ আসেন না। পরের দিন ঠিক সন্ধেবেলা। এখনো জাগিয়ে শীত পড়েনি বটে, তবে যতটুকু ঠান্ডা পড়েছে তাতে খোলা আকাশের নিচে বসে থাকা খুবই কষ্টকর। তাই রতন ভাইয়ের চায়ের দোকানের এক কোণে বসে বসে আমরা গল্প করছিলাম। এটা যেন আমাদের প্রতিদিনের অভ্যাসে পরিণত হয়েছে। সকাল কিংবা সন্ধেবেলা আমাদের একমাত্র ঘাঁটি রতন ভাইয়ের চায়ের দোকান। বন্ধুদের সাথে গল্প করতে করতে রাতও একটু গভীর হয়ে এসেছে। সময়ের দিকে একদমই খেয়াল করিনি। রাত তো অনেক হলো, চল এখন বাড়ির দিকে যাই। তোর বরং আজ বাড়িতে যাওয়ার দরকার নেই। তোদের দিকে যাওয়ার রাস্তাটা নাকি তেমন ভালো না। রাতের বেলায় ওই রাস্তা দিয়ে যাতায়াত না করাই ভালো। তুই বরং আজ আমার সাথে আমাদের বাড়ি চল, কাল সকালে না হয় চলে যাইস। তুই ঠিকই বলেছিস। ওই জমিদার বাড়ির দুর্নাম আমি অনেকের মুখেই শুনেছি। রাতের বেলায় নাকি ওই বাড়ি থেকে অনেক অদ্ভুত অদ্ভুত আওয়াজ শুনতে পাওয়া যায়। তাই সন্ধ্যার পরে ওই রাস্তা দিয়ে কেউই যাতায়াত করে না। কি যে বলিস তোরা এইসব! তোদের কথা শুনলে আমার বড্ড হাসি পায়। এই যুগে এসেও তোরা ভূতপ্রেত নিয়ে পড়ে আছিস। আর ওই জমিদার বাড়ি, ওই বাড়ির নামে তোরা যা শুনেছিস তা সব কিছুই গ্রামের মানুষের বানানো কথা। বাস্তবতায় ওই কথার কোনো ভিত্তিই নেই। তারপর আমি হাঁটতে হাঁটতে বাড়ির দিকে যেতে লাগলাম। রাত একটু গভীর হতেই চারপাশে অল্প অল্প করে কুয়াশা জমতে শুরু করেছে। রাস্তাঘাট একদমই ফাঁকা। চারদিকে কোথাও কোনো মানুষের উপস্থিতি দেখা যাচ্ছে না। তবে আমি হাঁটতে হাঁটতে যখন সেই জমিদার বাড়ির কাছে এসে পৌঁছালাম, তখন আমার চারপাশটা কেমন যেন আরো বেশি নির্জন মনে হচ্ছে। তবে এর মধ্যেই ওই জমিদার বাড়ি থেকে বিকট শব্দ করে কারো চিৎকার আমার কানে ভেসে আসে। আরে, এত রাতে এই বাড়ি থেকে চিৎকার করলো কে? আমার জানা মতে এই বাড়িতে তো কেউই থাকে না। তাহলে কি এই বাড়িতে কেউ বিপদে পড়লো? দেখি তো একটু সামনে এগিয়ে। তারপর আমি ধীরে ধীরে বাড়িটির দিকে এগিয়ে গেলাম। এবং বাড়ির ভেতরে ঢুকতেই আমি দরজার আড়াল থেকে দেখতে পেলাম উদ্ভট দেখতে এক তান্ত্রিক একটি রক্তাক্ত তরবারি হাতে দাঁড়িয়ে আছে। আর তার সামনেই একটি তাজা মানুষের রক্তাক্ত মৃতদেহ, ঘাড় থেকে মুন্ডটি আলাদা হয়ে পড়ে আছে। এসব দৃশ্য দেখে ভয়ে আমার শরীর ঠান্ডা হয়ে যেতে লাগলো। আমি নিজের অজান্তেই চিৎকার করে বলে উঠলাম, কে আপনি? আর এখানে এগুলো কি করছেন? বুঝতে পারছিস না আমি কি করছি? আয়, তুই আমার কাছে আয়। এখন তোকে বলি দিয়ে দেখাবো আমি কি করছি। কি বলছেন কি আপনি এসব? কি বলছি বুঝতে পারছিস না? তুই এখন মৃত্যুর জন্য প্রস্তুত হ। তোকে বলি দিয়েই আমি আমার 100তম বলি সম্পন্ন করব। একেবারে মেঘ না চাইতেই যেন বৃষ্টি। এসব বলে তান্ত্রিকটি আমার দিকে এগিয়ে আসতে লাগলো। আমি কোনো মতে পিছন দিক দিয়ে বের হয়ে জোরে জোরে দৌড়াতে শুরু করলাম। ছুটতে ছুটতে আমি রতন ভাইয়ের চায়ের দোকানের সামনে এসে দাঁড়ালাম এবং রতন ভাইকে আমি সব ঘটনা খুলে বললাম। তারপর সে একটি মশাল হাতে আমাকে বাড়ির পথে এগিয়ে দেয়। রতন ভাই ওই জমিদার বাড়ির বিষয়ে তেমন কিছুই জানেন না।
তবে আমি এ যাত্রায় বেঁচে গেলেও ওই জমিদার বাড়ির ভৌতিক ঘটনা কি সারা জীবন রহস্যজনকই থেকে যাবে? এ রহস্যের উদ্ঘাটন কি কখনোই হবে না? তোমরা যদি এই গল্পের দ্বিতীয় পর্বটি দেখতে চাও তাহলে এখনই কমেন্ট করে জানাও। তোমাদের কমেন্টের উপর ভিত্তি করেই আমরা দ্বিতীয় পর্বটি নিয়ে আসব। তোমরা যদি কোনো গল্প আমাদের সাথে শেয়ার করতে চাও তাহলে এখনই ডেসক্রিপশন বক্স থেকে আমাদের মেইল অ্যাড্রেসে যোগাযোগ করো। আর তোমরা যদি আমাদের গল্পের আপডেট পেতে চাও তাহলে চোখ রাখো হ্যালো কার্টুনের ফেসবুক পেজে। ফেসবুক পেজের লিংক আমাদের ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে।